এটা হচ্ছে চ্যাপ্টার 10 বা 11 বলা যায় ইয়া বইয়ের। ফিউচার, ফরওয়ার্ড এবং অপশন যে বইটা আছে ওই বইটার হচ্ছে চ্যাপ্টার 11। আর এই হালের বইটার হচ্ছে চ্যাপ্টার 10, যেটার নাম হচ্ছে প্রপার্টিজ অফ স্টক অপশনস। সো প্রপার্টিজ অফ স্টক অপশনে শুরুতে পুট কল প্যারিটি নিয়ে একটু কথাবার্তা আছে। এরপরে আছে হচ্ছে ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর অপশন প্রাইস কে এফেক্ট করে। এখানে 6টা ফ্যাক্টর আছে, এগুলোতে আমি পরে আসতেছি। এরপরে আসছে আছে হচ্ছে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড, এগুলো তো একটু পরে আসবো। আগে চলে যাব হচ্ছে মেইন ইম্পর্টেন্ট যে টপিক এই চ্যাপ্টারের, একদম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পুট কল প্যারিটি। এবং এটা থেকে ম্যাথ বলা যায় আসেই আসে ফাইনালে। এটা আগে শেষ করে ফেলি। পুট কল প্যারিটি বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। থিওরির জন্য এই 6টা ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এই যে 6টা ফ্যাক্টর, এই 6টা ফ্যাক্টর হচ্ছে থিওরির জন্য ইম্পর্টেন্ট, প্রথম যে দিকে যে 6টা ফ্যাক্টর এগুলো। আর এখানে লোয়ার বাউন্ড নিয়ে কিছু ম্যাথ থাকতে পারে এক্সামে। এখানে যে আপার বাউন্ড নিয়ে ম্যাথ আসার কথা না, লোয়ার বাউন্ড নিয়ে ম্যাথ থাকতে পারে। লোয়ার বাউন্ড, বাট এটা কম ইম্পর্টেন্ট লোয়ার বাউন্ড। শেষ করি আগে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যেটা পুট কল পেরিটি। কারো যদি প্রিপারেশন একদম নাকের গড়ায় থাকে, একদম টাইম কম, সেক্ষেত্রে সে চাইলে জাস্ট পুট কল পেরিটিটা দেখে চলে যেতে পারে। কারণ মোটামুটি এখান থেকে আসার পসিবিলিটি 80%। আর লোয়ার বাউন্ড থেকে আসার বা ওই থিওরি গুলো আসার সম্ভাবনা খুবই কম। পুট কল পেরিটিতে যে মেইন যে সম্পর্কটা, পুট কল পেরিটি মানে পুট এবং কলের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেটাকে এই ফর্মুলাটার মাধ্যমে আহ, বোঝানো যায়। পুট এবং কলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। সি মানে হচ্ছে কল প্রাইস প্লাস হচ্ছে কে এর প্রেজেন্ট ভ্যালু, এইটা সমান হবে কার, পি প্লাস S0, মানে পুটের প্রাইস প্লাস স্টকের প্রাইস। এই উভয় সাইড কি হবে, নো আরবিট্রেজ থাকলে এটা সমান হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হয় এই দুইটা সাইড যদি ইকুয়াল না হয়, তাহলে আরবিট্রেজারের এখানে অপরচুনিটি থাকবে টু জেনারেট প্রফিট। তার একটা প্রফিট জেনারেট করার এখানে সুযোগ থাকবে। যখন এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলবে না, তখন এখানে আরবিট্রেজার প্রফিট জেনারেট করতে পারবে। তাহলে পুট কল প্যারিটি মানে কি? পুট কল প্যারিটি মানে হচ্ছে পুট এবং কলের মধ্যে একটা সম্পর্ক। ডেফিনেশন, ফর্মাল ডেফিনেশন শুরুর দিকে আমরা পড়ে নিব পরে। তো মেইন মেইন কথা হচ্ছে যে পুট কল, পুট আর কলের মধ্যে যে এই সম্পর্কটা বিরাজ করে, সি প্লাস কে, কে এর প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু পি প্লাস S0। যদি এই দুই সাইড সমান না হয়, সেক্ষেত্রে আরবিট্রেজার এখানে প্রফিট করতে পারবে। এই যে রিলেশনশিপটা সি কল এবং পুটের মধ্যে যে রিলেশনশিপটা, এটাকে বলা হয় পুট কল পেরিটি। সেটা এই ফর্মুলাটার উপর বেস করে আমরা একটা ম্যাথ দেখবো। তাহলে মোটামুটি এই টপিকটা ডান। তাহলে ফর্মুলাটা আমি একটু লিখি এখানে। সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু, এটা কিভাবে লিখি, কে এর পিবি এইভাবে লিখি একটু, কে এর পিবি ইকুয়াল টু হবে হচ্ছে পি প্লাস S0, পি প্লাস S0, S0। এই, এটা হচ্ছে প্রোটোকল প্যারিটির মেইন ফর্মুলাটা। এরপরে আমাদের কিছু ইনফরমেশন লাগবে, এবং সেই ইনফরমেশন গুলো ইউজ করে আমরা লেফট হ্যান্ড সাইড নির্ণয় করব এবং রাইট হ্যান্ড সাইডটাও বের করব। দুইটা সাইড বের করার পরে যদি দেখি যে দুইটা সাইড মিলতেছে না, সেক্ষেত্রে আমাদের আরবিট্রাজ অপরচুনিটি বা স্ট্র্যাটেজি কি হবে, ওর আরবিট্রাজ স্ট্র্যাটেজি কি হবে সেটা বলতে হবে। তো এক্সাম্পলের ইনফরমেশন গুলো আমি একটা একটা করে নিই। যেটা হচ্ছে স্টক প্রাইস হচ্ছে দেওয়া আছে 31, এই যে স্টক প্রাইস দেওয়া আছে 31, তার মানে S0 ইকুয়াল টু হচ্ছে 31। আর কি দেওয়া আছে,
এক্সারসাইজ প্রাইস ইজ 30, যে এক্সারসাইজ প্রাইস হচ্ছে 30, তার মানে কে, এক্সারসাইজ প্রাইস মানে হচ্ছে কে, কে ইকুয়াল টু কত দেওয়া আছে, 30। এরপরে রিস্ক ফ্রি রেট হচ্ছে 10%, তাহলে আর এফ হচ্ছে 10%। এরপরে দেওয়া আছে হচ্ছে 3 মান্থ ইউরোপিয়ান কল অপশনের প্রাইস হচ্ছে $3। তাহলে কলের প্রাইস এটা হচ্ছে কল অপশনের প্রাইস, তাহলে সি, এটা হচ্ছে সি ইকুয়াল টু 3। ঠিক আছে, আর ম্যাচুরিটি কত, 3 মাস, সেটা তারপরে আসতেছি। আর একটা প্রাইস আমাদের লাগবে, সেটা হচ্ছে পুটের প্রাইস। এই যে পুট অপশনের প্রাইসটা দেওয়া আছে শুরুতে 2.25, তাহলে পি ইকুয়াল টু দেওয়া আছে কত, 2.25। টাইম দেওয়া আছে কত, টি ইকুয়াল টু 3 মান্থস। এই হচ্ছে গিভেন ইনফরমেশন গুলা, এগুলো আমাকে দিয়ে দিল এবং বলল যে এখানে কি পুট কল পেরিটি কি বিরাজ করে, বা না করলে সেখানে আরবিট্রাজ স্ট্র্যাটেজিটা কি হবে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে হবে। তাহলে সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। সো এটা কত আসে দেখি, সি প্লাস কে এর টিভি ইকুয়াল টু, সি কত, সি মানে হচ্ছে কল, কল হচ্ছে 3, 3 বসাইলাম প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু, কে কত আছে, কে হচ্ছে 30, তাহলে 30, এটা মাল্টিপ্লাই হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে, ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার, পাওয়ার তো এখানে আমি দিতে পারবো না খুব সম্ভবত, দেওয়া যাবে একটু সিম্পল টিম্পল খুঁজলে। এরপর ওই ঝামেলায় যাইতেছি না, ই টু দি পাওয়ার মাইনাস আর টি, মাইনাস, মাইনাসটা কোথায় আসছে, মাইনাস আর, আর এর মান কত, 10%, তাহলে 0.10 ইন্টু, ইন্টু হচ্ছে 3 মান্থস, তার মানে 3/12, 3/12। তো এটা কই আছে, 3/12। এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কত দাঁড়ায়, তো এখানে দেখে নিই যে 3 প্লাস 30 এর প্রেজেন্ট ভ্যালু, এই যে এই জায়গাটা 3 প্লাস 30 এর প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে তো আসতেছে 32.26, 32.26। রাইট হ্যান্ড সাইড যদি আমি ক্যালকুলেশন করি, রাইট হ্যান্ড সাইড আমার কি, P+S0, তো এটা তো সিম্পল, এই যে এখানে দেখা যাচ্ছে P+S0 মানে হচ্ছে এই যে 32, P+S0, পুট প্লাস হচ্ছে স্টক প্রাইস, এটা তো 1+31, যে 1, সরি এটা অন্য জায়গায় চলে গেছি, এটা তো দেওয়া যাবে না, এখানে এখানে থাকতে হবে, কাজ শেষ হলো বর্তমানে এই জায়গাটাতে, প্রথম অংশটা এটা P+S0 হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড বড় আসলো নাকি রাইট হ্যান্ড সাইড বড় আসলো, রাইট হ্যান্ড সাইড বড় আসলো, এই যে P+S0 এটা হচ্ছে বড় আসলো। যেহেতু এই সাইড বড় আসছে, আমি কি করব, বড় সাইডের, যে সাইডে বড় আসছে ওই সাইডের জিনিসগুলো আমি বিক্রি করব। আমার স্ট্র্যাটেজি কি হবে, যে যেখানে গ্যাপ আছে 32.26 এবং 33.25, গ্যাপ যেহেতু আছে, তো আমি অবশ্যই এখানে আরবিট্রাজ অপরচুনিটি নিব, আরবিট্রাজ অপরচুনিটি নিব। সো আরবিট্রাজ অপরচুনিটিটা আমার কি হবে, আমি হচ্ছে সেল করব এই যে, যেখানে বড় সংখ্যাটা আসছে 33.25 আসছে, তো বড়, তো এখানে যে স্টক গুলো আছে বা সিকিউরিটি গুলো আছে আমি সবগুলা সেল করবো। তাহলে পি সেল করলে আমি কত টাকা পাবো, পি যদি আমি সেল করি, পুট অপশন যদি আমি সেল করি, পুট অপশন সেল করলে তো টাকা পাওয়া যায়, তো 2.25 টাকা পাবো, প্লাস আমি যদি স্টকটাও সেল করি, স্টকটা অবশ্যই শর্ট সেল করব, এটা সেল করব এবং স্টকটা হচ্ছে আমি শর্ট সেল, কারণ স্টক তো আমার কাছে নাই,
আমি অন্য কারো কাছ থেকে ধার করে সেটা বিক্রি করে দিব। সো যদি স্টক কারো কাছ থেকে ধার করে এনে, একটা স্টক ধার করে আনলাম আইনা, সেটা 31 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে আমার 31 টাকা আমি পাইলাম। আর কি করব, অন্য সাইডের যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড হ্যান্ড সাইডের যে সিকিউরিটিস, যেটা হচ্ছে সি, কে কিন্তু কোনো সিকিউরিটিস না, কে হচ্ছে জাস্ট একটা ম্যাচিউরিটি প্রাইস, তো এটা কোনো সিকিউরিটি না। সি, সি নামের যে সিকিউরিটিটা আছে মানে কল, এটা আমি কিনবো, কারণ এটা কম দাম তো। এই এই যে লেফট হ্যান্ড সাইড কিন্তু কম দাম আসছে, 32 আসছে। তো কম, বাই লো আর সেল হাই, এরকম একটা রুলস আছে। তো যেগুলা যেখানে কম দাম সেগুলা কিনো, বেশি দামি গুলা বিক্রি করো। তো সিটা আমি কিনবো, সিটা কিনলে আমার কয় টাকা চলে যাবে, 3 টাকা চলে যাবে, মাইনাস -3। তাহলে আলটিমেটলি আমার পকেটে কয় টাকা থাকতেছে? আমার পকেটে থাকতেছে হচ্ছে 31 থেকে 3 গেলে কত, 28। 28 আর এই দুই যোগ করলে 30.25। 30.25, 30.25 টাকা হচ্ছে আমার পকেটে আজকে থাকতেছে। আমি আজকে বসে, এটা টুডে, অ্যাকশন টুডে, অ্যাকশন টুডে, এটা আমার আরবিটার স্ট্র্যাটেজিতে এভাবে গুছায় দেখতে হবে। অ্যাকশন টুডে কি কি লিখবো? লিখবো যে সেল পুট, এরপরে কি বলবো, শর্ট সেল স্টক, এরপরে বলবো বাই কল অপশন। এই তিনটা সিকিউরিটি আমি কেনা বেচা করলাম। কেনা বেচা করে আমি আজকে 30 টাকা আমার হাতে পেলাম। এই 30 টাকা অবশ্যই আমি হাতে বসায় রাখবো না, এই 30 টাকাকে আমি ইনভেস্ট করবো। তাকে ইনভেস্ট করবো ফর, ইনভেস্ট ফর 3 মান্থস, যেহেতু আমার ম্যাথটা 3 মাসের, আমি 3 মাসের জন্য এটাকে ইনভেস্ট করে দিই। 3 মাস পরে এই টাকাটা অবশ্যই আমার ব্যাক আসবে। তো 30 টাকাকে আমি যদি 3 মাসের জন্য ইনভেস্ট করি এট 10% রেটে, এট 10% রেট, 10% তো ম্যাথ দেওয়া আছে, 10% রেটে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি আফটার 3 মান্থস আমি রিসিভ করব হচ্ছে, আফটার 3 মান্থস এই, এই যে ইনভেস্ট করছিলাম, রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট থেকে রিসিভ করব কত, 30 টাকা। এটার ফিউচার ভ্যালু 30, এই যে এখান থেকে কপি করে নিই। 30 টাকাকে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি এই জিনিসটা পাবো না। 30 টাকাকে ইনভেস্ট করলে 10% রেটে ফর 3 মান্থস, তাহলে আমি 31 টাকা পাচ্ছি 3 মাস শেষে। এই হচ্ছে আমার ক্যালকুলেশনটা, 31 টাকা আমি পাইলাম। আচ্ছা, এখন তাহলে আমার পুরোটাই কি প্রফিট? আনসার হচ্ছে নাই, পুরোটা তো প্রফিট, কারণ আমি কিন্তু একজনের স্টক ধার করছিলাম, একজনের একটা স্টক ধার করে বিক্রি করে দিয়েছিলাম। ওই স্টকটা ওরা ফেরত দিতে হবে, ওই স্টকটা কিনে কিন্তু ওরে ফেরত দিতে হবে, ওই স্টক তো আমার কাছে নাই। 3 মাস পরে যখন আমি আসছি, 3 মাস পরে তো আমার কাছে কোনো স্টক নাই। তো আমার কি করতে হবে, আমি যার কাছ থেকে স্টকটা ধার নিয়েছিলাম, পরে তো আমার হচ্ছে স্টকটা ব্যাক দিতে হবে। তো স্টক তো ব্যাক দিতে হলে আমাকে কিনতে হবে আগে। আমি কিনবো কত দামে, ওইটা হবে আমার পেমেন্ট, বা আমার পকেট থেকে চলে যাবে। এই যে রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, আমি 31 টাকা তো পাইছি, এখান থেকে মাইনাস যাবে কি, আমি যদি প্রফিট ক্যালকুলেশন করি, PROFIT, প্রফিট হবে কত? প্রফিট হবে এই যে 31 টাকা যেটা আমি পাইলাম আমার ইনভেস্টমেন্ট থেকে, সেটা মাইনাস, মাইনাস হবে হচ্ছে ওই যে আমার যে একটা ঋণ আছে, একটা লাইবিলিটি আছে, ওই লাইবিলিটিটা পরিশোধ করতে আমার যত টাকা লাগে। এই স্টকটা যদি আমি আজকে কিনে ফেরত দিতে চাই, তাহলে আমার কয় টাকা যাবে? যাবে হচ্ছে এই যে কে, যে একটা সংখ্যা আছে না, কে মানে কত, 30, ওই 30 টাকা আমার যাবে। আর কে হচ্ছে তো এক্সারসাইজ প্রাইস। আমি এই 30 টাকা দামে এক্সারসাইজ করে একটা স্টক কিনবো, কিনে ওই ব্যক্তিটাকে যার কাছ থেকে আমি ধার নিছিলাম তাকে ফেরত দিয়ে দিই। 1.02 আমার প্রফিট হয়ে গেল, 1.02। ঠিক আছে, এখন এই যে 30 টাকা, এটা নিয়ে একটু কাহিনী আছে। ম্যাথ মোটামুটি শেষ, এবং স্ট্র্যাটেজি মাটেজি সব বলে ফেলছি। তো প্রফিট আমার জেনারেট হয়ে গেল, আরবিট্রেজারের প্রফিট হয়ে গেল 1.02। ঠিক আছে, এখানে 30 টাকাটা নিয়ে একটু কথাবার্তা আছে, কিন্তু ম্যাথ শেষ। মেইন কথা হচ্ছে মানে এক্সামে আসলে এই জিনিসগুলা এতটুকু পর্যন্ত আসতে পারলেই done। ঠিক আছে, এখন একটু গুছায় লিখতে হবে বইয়ের মতো করে, এই যে বইয়ের সুন্দর করে লেখছে, অ্যাকশন নাও,
বাই কল 3 টাকা, শর্ট করব আমি পুট অপশন 2.25 টাকা পাবো, শর্ট করব স্টকটাকে 31 টাকা পাবো। এটা এখান থেকে তাহলে আমি আলটিমেটলি তিনটা যোগ বিয়োগ করলে ওই যে কত টাকা আসে জানি, 30.25 টাকা। এটা আমি ইনভেস্ট করবো, এই যে ইনভেস্ট 30.25 ফর 3 মান্থস। 3 মাস পরে আমি 31.02 টাকা রিসিভ করব। এই কথাগুলো একটু গুছায় এখানে বইয়ে লেখা আছে সুন্দর করে, এভাবে লিখতে হবে এক্সাক্ট। এই যে নেট প্রফিট 1.02 টাকা, এই যে আমার নেট প্রফিট 1.02 টাকা আসছে। ঠিক আছে, এখন এই যে 30 টাকা আমি যে সিম্পলি বলে দিলাম যে এক্সারসাইজ প্রাইসটা এখানে বসাই দিব, এটা একটু কনসেপচুয়ালি জাস্ট একটু বুঝতে হবে যে আসলে 30 টাকায় এখানে কেন বসতেছে। ঠিক আছে, এটা তো একটু পরে আসবে, 30 টাকার যে জিনিসটা আছে এটা পরে আসবে, আপাতত এটা মুখস্থ রাখলে চলতেছে। মুখস্থ, এটা এক্সামে আসলে আমি মুখস্থ এখানে 30 কে এর মানটা বসাই দিব সিম্পলি। ঠিক আছে, কে এর মানটা জাস্ট বসাই দিব। তো সেকেন্ড যে আরেকটা ম্যাথ করা যেতে পারে এখানে, এখানে পুট পুট অপশনের প্রাইসটা 1 টাকা ধরে নিচ্ছি। পুট অপশনের প্রাইস এখানে আমরা কত ধরছিলাম, এই যে ইনফরমেশন যেগুলো আছে এখানে, এই ম্যাথটা আবার করা সম্ভব। এই পুরো ম্যাথটা আবার করতে পারি আমরা। সেখানে আমাদেরকে যদি প্রশ্ন বলে দেয় যে পি এর মান যদি 1 হয় তাহলে কি হবে। ঠিক আছে, পুট অপশনের প্রাইসটা জাস্ট চেঞ্জ করে দিল, পুট অপশনের প্রাইসটা জাস্ট চেঞ্জ করে দিল, তাহলে আচ্ছা পি এর মান যদি 1 হয় তাহলে তোমার আরবিট্রাজ স্ট্র্যাটেজি কি হবে বা প্রফিট হবে কিনা, এই আর কি। যদি পি এর মান 1 হয় সেক্ষেত্রে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আমরা বলি সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু, এটা কত আসে। সি এর মান তো 3, কে মানে তো 30, আর প্রেজেন্ট ভ্যালু করলে এটা আসে 32, 32.26। রাইট হ্যান্ড সাইড যেটা হচ্ছে পি প্লাস S0, পি এর মান কিন্তু এখন নতুন করে একটা দেওয়া আছে 1, আগে ছিল 2.25, সেখানে 1 দিলাম। S0 তো আগেরটাই 31, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড আসলো 32। এখন তাহলে দেখা যাচ্ছে কি কোনগুলা বড়, উপরের মানে লেফট হ্যান্ড সাইডটা বড় হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড ছোট হয়ে গেছে। আমি কি করবো এগেন, বড় সাইডের যে সিকিউরিটিজ গুলো আছে সেগুলো সেল করবো। তাহলে সি কল অপশন যদি আমি সেল করি, সেল করলে আমি কি পাবো, 3 টাকা পাবো, 3 টাকা পাবো। আর এই দুইটা যদি আমি কিনি, এটা তো কম দাম, কম দামে জিনিসগুলোকে কিনতে হয়। তো পি মানে 1 টাকা দিয়ে একটা পুট অপশন কিনবো, একটা স্টক কিনবো 31 টাকা দিয়ে, তাহলে আমার 32 টাকা চলে যাবে। 32 টাকা গেল, আর এখানে 3 টাকা আমি রিসিভ করলাম, তাহলে আলটিমেটলি আমার কত টাকা পেমেন্ট যাচ্ছে। আমার পেমেন্ট যাচ্ছে হচ্ছে 29 টাকা। এই যে 31 টাকা আমার পেমেন্ট, প্লাস এই 1 টাকাও আমার পেমেন্ট, মাইনাস আমার 3 টাকা রিসিভ, তাহলে আমার আলটিমেটলি কয় টাকা পেমেন্ট পেমেন্ট করতে হচ্ছে, 29 টাকা। 29 টাকা আমার তাহলে আজকে লাগবে সিকিউরিটি গুলা কেনার জন্য। এই তিনটা সিকিউরিটি কেনা বেচা করার জন্য আমার 29 টাকা দরকার। 29 টাকা আমি অবশ্যই নিজের পকেট থেকে ইউজ করব না, 29 টাকা আমি কারো কাছ থেকে লোন নিই। আরবিট্রেজাররা এটাই করে। আরবিট্রেজাররা যখন ওই যে এখানে সিকিউরিটি যখন সেল করছিলাম আমরা, এস এস নামে একটা সিকিউরিটি যখন আমরা সেল করছিলাম, এটা কিন্তু তার নিজের সিকিউরিটি সেল করে নাই, সে কিন্তু এটা ধার করে সেল করছে। আরবিট্রেজারের নিজের কাছে কিছুই থাকে না, সে হচ্ছে পুরোটাই অন্যের উপর, অন্যের ঘাড়ে, অন্যের ইয়া ইউজ করে প্রফিটটা জেনারেট করে। So এখানেও সেম, যখন তার 29 টাকা প্রয়োজন, সে কিন্তু এটা নিজের পকেটে টাকা ইউজ করবে, সেটা হচ্ছে কি করবে, কোনো এক জায়গা থেকে লোন নিবে। তো 29 টাকা তার আজকে প্রয়োজন, সে যদি এটা 3 মাসের জন্য লোন নেয়, 3 মাস পরে তার কত টাকা দেওয়া লাগবে, 3 মাস পরে তার পেমেন্ট করতে হবে 29.73। ঠিক আছে, 29.73 টাকা তার 3 মাস পরে এটা পেমেন্ট করতে হবে। তাহলে 3 মাস পরে কাহিনী কি হবে, 3 মাস পরে সে 29.73 টাকা হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে। আর তার রিসিভ কি হবে, সে কোত্থেকে টাকা পাবে, টাকা পাবে হচ্ছে সে ওই যে কে এর মানটা আছে না, কে এর মানটা সে রিসিভ করবে। কে এর মানটা সে, কে এর মান কত, 30, 30 হচ্ছে সে রিসিভ করবে, 30 টাকা সে রিসিভ করবে। কিভাবে 30 টাকা রিসিভ করবে, তার কাছে কিন্তু একটা স্টক কেনা আছে, সে কিন্তু একটা স্টক 31 টাকা দিয়ে কিনছিল, এটাকে সে বিক্রি করবে। এটাকে সে কত টাকা দিয়ে বিক্রি করবে, 30 টাকা দিয়ে বিক্রি করবে 3 মাস পরে গিয়ে। তো 3 মাস পরে গিয়ে সে স্টকটা 30 টাকা দিয়ে বিক্রি করবে। 30 টাকা কেন, ওই যে কে, কে দিয়ে বিক্রি করা যাবে। আমরা আগে কি করছিলাম, এখানে 30 টাকা দিয়ে সেল করছিলাম, সরি 30 টাকা দিয়ে কিনছিলাম,
কারণ আমাদের তো এখানে কিনতে হচ্ছিল, 30 টাকা দিয়ে আমরা স্টকটা কিনছিলাম। আর এখানে আমার কাছে অলরেডি একটা স্টক আছে, আমি 3 মাসের শুরুতে একটা স্টক কিনছিলাম, এটাকে এখন বিক্রি করবো। তো এটাকে বিক্রি করলে 3 মাস পরে আমি 30 টাকা পাবো, কে এর মানটা রিসিভ করবো। তো 30 টাকা মাইনাস হচ্ছে আমার ওই যে লোন নিছিলাম, লোনটা আমার পরিশোধ করতে হবে 229.73, লোনটা পরিশোধ করে দিলাম, যে গ্যাপটা থাকতেছে 0.27, এটাই হচ্ছে আমার প্রফিট। এই হচ্ছে আরবিট্রাজ প্রফিট নির্ণয় করা হয়ে গেছে। এখন আসি যে কেন এখানে 30 টাকাকেই বসাচ্ছে। 30 টাকা বসানোর এটা এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এখানে আমি একটা স্টক কি করছি, শর্ট সেল করছিলাম। তো যেটা বলতেছিলাম যে এখানে 30-ই কেন বসবে, সেটা হচ্ছে যে আমি তো আহ একটা স্টক কি করছি, শর্ট সেল করছিলাম। ঠিক আছে, শর্ট সেল করে আমি কিন্তু 31 টাকা রিসিভ করছি। এটা এখন আমার কিনে ফেরত দিতে হবে, তার মানে আমার কিনতে হবে একটা স্টক 3 মাস পরে গিয়ে। আমার এই লাইবিলিটিটাকে গোছানোর জন্য আমার একটা স্টক 3 মাস পরে গিয়ে কিনতে হবে। তো এই স্টকটার পাশাপাশি আমি কিন্তু একটা পুট অপশনও কি করছিলাম, একটা পুট অপশনও কিন্তু সেল করছিলাম। একটা পুট অপশন সেল করছিলাম এবং একটা কল অপশন বাই করছি। তো কল অপশন বাই করা মানে কি? কল অপশন বাই করা মানে হচ্ছে যে একটা সিকিউরিটি কিনার অধিকার কিনে ফেলা। তো 3 মাস পরে গিয়ে এমন যদি হয় যে মার্কেটের প্রাইস সাপোজ, এখানে আমি লিখি মার্কেট প্রাইস সাপোজ হচ্ছে এমকেটি, মার্কেট প্রাইস যদি এমন হয় যে 35 টাকা, মার্কেট প্রাইস কত, 35 টাকা। So আমি কি মার্কেট থেকে কিনবো, কিনে কি ওই ব্যক্তিটাকে ফেরত দিব আমি যার কাছ থেকে স্টকটা নিছি, নাকি হচ্ছে আমার যে কল অপশন আছে আমি সেটা ইউজ করে 30 টাকা দিয়ে কিনে ফেলবো? আনসার হচ্ছে অবশ্যই আমি কল অপশনকে ইউজ করব, কল কল এক্সারসাইজ করব, কল এক্সারসাইজ করে 30 টাকা দিয়ে 30 টাকা দিয়ে স্টকটা কিনে ফেলবো। ঠিক আছে, তাহলে কে এর মান কত, 30, ওই 30 টাকা কিন্তু আমার এখানে যাচ্ছে। অল্টারনেটিভলি আমার যদি মার্কেট প্রাইস যদি কম হয়, 25 টাকা হয় সাপোজ, মার্কেট প্রাইস যদি 25 টাকা হয়, তাহলে মেবি আমি কল এক্সারসাইজ করব না। কারণ কল এক্সারসাইজ করলে তো আমার 30 টাকা যাবে গা, মার্কেট থেকে তো আমি 25 টাকায় কিনতে পারতেছি। তো সেক্ষেত্রে মেবি আমি মার্কেট থেকে কেনার জন্য প্রস্তুত, যে আমি মার্কেট থেকে কিনে নিব। কিন্তু আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে পি হচ্ছে একটা পুট অপশন। একটা পুট অপশন আমি কিন্তু সেল করে রাখছিলাম 3 মাস আগে, আমি কিন্তু একটা পুট অপশন সেল করে রাখছিলাম। পুট অপশন সেল করা মানে কি? মানে হচ্ছে কেউ একজন আমার কাছ থেকে এই পুট অপশনটা কিনছে, পুট অপশনটা কেউ আমার কাছ থেকে কিনছে, সে আমার কাছে এটা সেল করবে, সে কিন্তু আমার কাছে একটা স্টক সেল করবে। ওই ব্যক্তিটা যে আমার কাছ থেকে এই পুট অপশনটা কিনছে, সে এটা কখন সেল করবে? যখন মার্কেট প্রাইস কম, মার্কেট প্রাইস যদি 25 টাকা হয়, সে কিন্তু মার্কেটে সেল করবে না। ওই ব্যক্তিটা কি করবে, আমাকে খুঁজে বের করবে, আমাকে খুঁজে বের করে আমার কাছে সে 30 টাকায় বিক্রি করবে, কারণ তার লাভ হবে। আর মার্কেটে প্রাইস কমে গেছে, সে কি করবে, সে আমাকে খুঁজে বের করে আমার কাছে 30 টাকা দিয়ে এটা বিক্রি করবে। তাহলে সে যদি 30 টাকা দিয়ে বিক্রি করে, আমার কিন্তু 30 টাকা দিয়ে এটা কিনতেই হবে। তার মানে কি, আমি এখানে পুটটা যে কিনছিলাম, মানে সরি পুটটা যে বিক্রি করছিলাম, ওই পুট থেকে আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছিল। পুট সেল করলে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়। সো ওই লাইবিলিটিটা আমার কি করতে হবে এখন, বিয়ার করতে হবে, বা ওই পুট অপশনটা এখন আমার কি করতে হবে, পুট অপশন এক্সারসাইজ করতে হবে। ওই ব্যক্তিটা পুট অ্যাকচুয়ালি এক্সারসাইজ করবে, আমার এটা কিনতেই হবে। সো 30 টাকা দিয়ে আমার অটোমেটিক্যালি স্টকটা আমার ঘাড়ে চলে আসবে। তাহলে মার্কেট প্রাইস বেশি হইলে আমি কল অপশন এক্সারসাইজ করতেছি, 30 টাকা যাচ্ছে, আমি স্টক পাইতেছি, স্টক দিয়ে আমি আমার এই যে এখান থেকে যে একটা স্টক ধার করছিলাম, ওই স্টকটা আমি ফেরত দিয়ে দিতেছি। তাহলে মানে আমার আলটিমেটলি যাচ্ছে 30 টাকা। যদি মার্কেট প্রাইস কম হয়, সেক্ষেত্রে আমার ঘাড়ে অটোমেটিক্যালি একটা স্টক চলে আসতেছে, ওই ওই ব্যক্তিটা আমার কাছে স্টকটা বিক্রি করতেছে 30 টাকা, তো আমাকে এটা কিনতেই হবে, কারণ আমি যেহেতু পুট অপশন আগে সেল করে রাখছিলাম। তো অটোমেটিক্যালি আমার হাতে একটা
স্টক চলে আসতেছে, 30 টাকা আমার চলে যাচ্ছে। তো 30 টাকা, এই যে এই 30 টাকা এগেইন এখানে বসাই দিলাম। এই হচ্ছে 30 টাকা কেন এখানে ফিক্সড। তার মানে ফর সিম্পলিসিটি জাস্ট আমরা মুখস্থ রাখতে পারি যে কে এর মান যদি 30 হয়, ওইটাই এখানে বসাই দিলেই হচ্ছে। তাহলে আমরা প্রফিটটা ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি। সেকেন্ড সিচুয়েশনেও সেম ভাবে বলে ফেলা যায় যে মার্কেট প্রাইস বেশি হইলে একটা করব, মার্কেট প্রাইস কম হইলে আরেকটা করব। যেমন এই যে এখানে 3 মান্থ ফর পুট অপশন এটা যেটা আছে, এখানে যে অ্যাকশন ইন 3 মান্থস ইফ এসটি ইজ গ্রেটার দেন 30, স্টক প্রাইস যদি 30 টাকা থেকে বেশি হয়, তাহলে এখানে আমি কোন সিকিউরিটি কিনে রাখছিলাম? কল অপশন। এখানে 32 টাকা দেখাচ্ছে, তার মানে আমি কল অপশন কি করছিলাম? সেল করছিলাম। আর পুট অপশন হচ্ছে আমি কি করছি? কিনে রাখছি। পুট অপশন কিনে রাখছি, যেটা এটা কম দামি। ঠিক আছে। তো মার্কেট প্রাইস যদি বেশি হয়, এই যে এসটিটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমার কাছে কি আছে? একটা স্টক আছে। 29 টাকা দামে আমি একটা, সরি 31 টাকা দামে একটা স্টক কিনছিলাম, এটা তাহলে আমি এখন বিক্রি করব। তো যদি এমন হয় যে মার্কেট প্রাইস বেশি, তাহলে তো আমি আহ মার্কেটে বিক্রি করতে চাই, ঠিক আছে, মার্কেট প্রাইস বেশি। কিন্তু ঝামেলা হচ্ছে আমি এখানে কি করছিলাম? একটা কল অপশন সেল করে রাখছিলাম। কল অপশন সেল করা মানে কি? কল অপশন সেল করা মানে হচ্ছে আমি অন্য একজন ব্যক্তিকে কেনার অধিকার দিয়ে রাখছি। অন্য একজন ব্যক্তিকে কেনার অধিকার দিয়ে রাখছি। তো এমন যদি হয় যে মার্কেট প্রাইস বেশি, সে কি করবে? সে হচ্ছে আমার থেকে কেনার ট্রাই করবে না। মার্কেট প্রাইস যেহেতু বেশি, ওই ব্যক্তিটা যার কাছে আমি একটা কল অপশন সেল করছি, সে তো স্টক কিনতে চায়। তো মার্কেট প্রাইস যদি বেশি হয়, সে কিন্তু মার্কেট থেকে কিনবে না, বরং সে কি করবে? আমার থেকে কিনবে। তো আমার থেকে কিনলে সে কয় টাকায় কিনে ফেলবে? 30 টাকায় কিনে ফেলতে পারবে। ওই 30 টাকা হচ্ছে আমার তাহলে রিসিভ। যেহেতু সে আমার কাছ থেকে 30 টাকায় কিনবে, তো আমি হচ্ছে 30 টাকা পাচ্ছি। তো 30 টাকা আমি পাইলাম, আর 29 টাকা আমি হচ্ছে ওই যে লোনটা দিয়ে দিলাম। তো আমার লাভ হচ্ছে 0.27। এইভাবে পরের কেসটাও বলে ফেলা যায়। পরের কেসটা হচ্ছে তাহলে কি, এসটি যদি মার্কেট প্রাইস থেকে কম হয়, মানে 30 টাকা থেকে যদি মার্কেট প্রাইস কম হয়, তাহলে মার্কেট প্রাইস যদি কম হয়, আমার কাছে যে স্টকটা আছে সেটা আমি মার্কেটে বিক্রি করব না। এসটি যেহেতু কম, মার্কেটে আমি বিক্রি করব না, আমি বরং ওই যে আমার যে একটা পুট অপশন আমি কিনে রাখছি, পুট অপশন কিন্তু আমি কিনে রাখছিলাম। পুট অপশন যেহেতু কিনছিলাম, তার মানে আমার সেল করার অধিকার আছে। আমি এই পুট অপশনটা ইউজ করে 30 টাকা দিয়ে সেল করে দিব। তো 30 টাকা দিয়ে সেল করলে আমি 30 টাকা রিসিভ করতেছি, এবং 30 টাকা থেকে আমি 29 টাকার লোনটা রিপে করে ফেলতেছি। আমার প্রফিট হয়ে যাচ্ছে 0.27। এই হচ্ছে পুট কল প্যারিটির ম্যাথ। এখন চলে যাব হচ্ছে শুরুতে। এখন হচ্ছে শুরুতে চলে আসছি একদম। এখানে দেখি কি আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস রিলেশন, আচ্ছা চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিজ অফ স্টক অপশনস, মানে অপশন নিয়ে আর কি আলোচনা সবকিছু। অপশনের যা যাবতীয় যা আছে মোটামুটি। তো এখানে কি লিখছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস রিলেশনশিপ ইজ পুট কল প্যারিটি। পুট কল প্যারিটিটা অনেক ইম্পর্টেন্ট। হুইচ ইজ এ রিলেশনশিপ বিটুইন দি প্রাইস অফ এ ইউরোপিয়ান কল অপশন, দ্য প্রাইস অফ এ ইউরোপিয়ান পুট অপশন, এন্ড দ্য আন্ডারলাইং স্টক প্রাইস। ঠিক আছে, তার মানে এটা আসলে পুট কল প্যারিটির ডেফিনেশনটা দিল। পুট কল প্যারিটি মানে হচ্ছে একটা রিলেশনশিপ কার কার মধ্যে? পুট, পুটের প্রাইস, পুট অপশনের প্রাইস, কল অপশনের প্রাইস, এবং তার আন্ডারলাইং যে স্টক, এই তিনটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক। এটাকে বলা হয় পুট কল পেরিটি। এখানে আর কিছু কথাবার্তা বলা আছে। ইট শোজ দ্যাট ইট ইজ নেভার অপটিমাল টু এক্সারসাইজ অ্যান আমেরিকান কল অপশন অন এ নন ডিভিডেন্ড পেইং স্টক prior to the option's expiration, but the under some but that under some circumstances the early exercise of an American put option on such a stock is optimal. When there are dividends, it can be optimal to exercise either calls or put options. এটা আসলে আলোচনাটা পরে চলে আসবে, এই যে ফ্যাক্টরস এ যখন আমরা পড়বো, ফ্যাক্টরস এর মধ্যে চলে আসবে। সো তখন এটা
বলে ফেলবো না, এটা আর এখানে দেখা দরকার নেই। তো আসলে মেইনলি চ্যাপ্টারের সামারি। সো পুট কল পেরিটিটা নিয়ে একটু কথা বললো, আর এখানে ডিভিডেন্ডের বিষয়টা নিয়ে একটু কথা বললো। তো মেইন প্রশ্ন হচ্ছে থিওরি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, খুবই গুরুত্বপূর্ণ থিওরি। এটা হচ্ছে এটা ফ্যাক্টরস এফেক্টিং অপশন প্রাইস। তো এই চ্যাপ্টার থেকে মেইনলি আমার মনে হয় যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে দুইটা জিনিসই আছে। একটা হচ্ছে পুট কল পেরিটির যে ম্যাথটা দেখলাম সেটা, আর একটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং অপশন প্রাইস। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আর ওই যে যেটা বলছিলাম লোয়ার বাউন্ডের ম্যাথও আসতে পারে। একদম লেস ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট আছে লোয়ার বাউন্ড। এছাড়া আমার মনে হয় না আর এই চ্যাপ্টার থেকে খুব বেশি কিছু আসতে পারে। কপাল খুব খারাপ হইলে বাকি জিনিসগুলো আসতে পারে। সো ফ্যাক্টরস এফেক্টিং অপশন প্রাইস, অপশনের প্রাইস। অপশনের প্রাইস তো আমরা দেখতেছি যে একটু আগে দেখলাম এক্সাম্পলে 2 টাকা 3 টাকা এরকম। অপশনের প্রাইস খুবই কম হয়। স্টকের প্রাইস হয় একটু বেশি, 30 টাকা 40 টাকা হইতে পারে, আরো বেশি হইতে পারে। কিন্তু অপশনের প্রাইস খুবই অল্প হয়, 2 টাকা 3 টাকা। এই যে অপশন প্রাইসটা আছে, এই অপশন প্রাইসটা কখন বাড়ে কখন কমে, কোন ফ্যাক্টর গুলা এটাকে বাড়ায়, কোন ফ্যাক্টর গুলা এটাকে কমায়। যেমন প্রথম ফ্যাক্টর হচ্ছে কারেন্ট স্টক প্রাইস, S0। S0 মানে স্টক প্রাইস। তো স্টকের প্রাইস যদি বাড়ে, তাইলে কোন অপশনটা আমার কাছে আমার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। স্টক প্রাইস বাড়লে কোন অপশনটা আমার জন্য বেশি বেনিফিশিয়াল, স্টক প্রাইস কমলে আমার জন্য কোনটা বেশি বেনিফিশিয়াল। এই জিনিসগুলা নিয়ে একটা টেবিল আছে, এই যে টেবিলটা, ঠিক আছে, এই টেবিলটা হচ্ছে এই পুরো 6টা জিনিসের সামারি। তো আমি একটু লেখি, না লিখলে আসলে জিনিসগুলা মাথায় ঢুকবে না এত সহজে, বা ক্যাচ করা যাবে না আর কি, আমার বলার সাথে সাথে কেউ ক্যাচ করতে পারবে, আমি শিওর। তো এই জিনিসগুলো আসলে বোঝার জন্য হয় নিজে নিজেই, এই যে প্যারাগ্রাফ গুলো আছে, প্যারাগ্রাফ গুলো একটু সুন্দর মতে ঠান্ডা মাথায় পড়ে ফেললেই হয়, বোঝা যায়। অথবা কারো নোট টোট থাকলে ওই নোট গুলো দেখতে পারে, ওই নোট দেখলেও সে মোটামুটি বুঝতে পারবে। কিন্তু একজন বলবে আর একজন বুঝে যাবে, আহ এটা লেস লাইকলি। আমি বললাম মুখ দিয়ে, আর একজন বুঝে যাবে জিনিসগুলো আসলে কি। আমার মনে হয় এটা আসলে এরকম ভাবে বোঝানো সম্ভব না, আমার কথা শুনে এটা কেউ বুঝবে না। এজন্য আমি একটু লেখি, লেখলে হয়তো বা বোঝা যাবে কিছু। যেমন কারেন্ট স্টক প্রাইস 1 নাম্বার ফ্যাক্টর থেকে। তো স্টক প্রাইস যদি ইনক্রিজ হয়, স্টক প্রাইস ইনক্রিজ হইলে কি হবে, স্টক প্রাইস যদি মার্কেটে বাড়ে, তাহলে কল অপশন কল অপশন এক্সারসাইজ করা হয় কিনা। কল অপশন কিন্তু এক্সারসাইজ করার অপরচুনিটি বা কল অপশন মানে এক্সারসাইজ হয় আর কি, কল অপশনটা এক্সারসাইজ হয়। কারণ কি স্টক প্রাইস যখন বাড়ে তখন মার্কেট থেকে আমি কিনতে চাই না, বরং আমি চাই কল অপশনটা ইউজ করে কম দামে কিনে ফেলতে। তাহলে কল অপশন ইজ এক্সারসাইজড হয়, এক্সারসাইজড যখন মার্কেট প্রাইস ইনক্রিজ করে, স্টক প্রাইস যখন ইনক্রিজ করে, তখন কল অপশনটা এক্সারসাইজ হয়। তো কল অপশনটা এক্সারসাইজ হওয়া মানে কি, কল অপশনের ভ্যালু বাড়বে, সবাই কল অপশন তখন ইউজ করতে চায়। তো কল অপশনের ভ্যালু কি হবে তখন, কলের ভ্যালু হবে প্লাস, তার মানে কলের ভ্যালু তখন বাড়বে। তো এই যে সামারিটা আছে, এখানে এই যে কলের ভ্যালু প্লাস চিহ্ন, প্লাস সাইন দেওয়া। এবং এটা ইউরোপিয়ান কল হোক এবং আমেরিকান কল হোক, যেটাই হোক না কেন, মার্কেটের প্রাইস বাড়লে কল অপশন আমরা এক্সারসাইজ করি, কারণ কল অপশন এক্সারসাইজ করলে তখন আমাদের লাভ হয়। এখানে একটা গ্রাফও আছে আমরা জানি, ওই গ্রাফটাও এখানে দেখানো যেতে পারে। কল অপশনের গ্রাফ কিরকম, কল অপশনের গ্রাফ হচ্ছে এই এইভাবে, এইভাবে। তো এই যে মার্কেট প্রাইস যখন বেশি, যে মার্কেট প্রাইস যখন এদিকে বেশি, তখন কিন্তু আমরা এক্সারসাইজ করতেছি এবং এখানে এই যে প্রফিট হইতেছে আমাদের। তার মানে কল অপশন, মার্কেটের প্রাইস যত বাড়ে কল অপশন তত এক্সারসাইজ হয় এবং কল অপশনের ভ্যালু তত বাড়ে, কারণ যত প্রাইস বাড়বে তত লাভ, এই জন্য কল অপশনের প্রাইস তত বাড়বে। আর মার্কেট প্রাইস যদি কম থাকে, তখন কিন্তু কেউ কল এক্সারসাইজ করে না। তার তখন কলের যে মানে একটা কল জিনিসটা, যে কলের যে সাপোজ আমি যদি এটাকে একটা সিকিউরিটি বলি,
কল, হ্যাঁ সিকিউরিটি তো এটা, বলে কি। So, ওই সিকিউরিটির কোনো ভ্যালুই কিন্তু আর থাকে না যখন মার্কেট প্রাইস কম, তখন কিন্তু এটা এক্সারসাইজ করলে লাভ নেই। তো এই হচ্ছে প্রথম প্রথম ইয়াটা, ফ্যাক্টরটা যেটা হচ্ছে স্টক প্রাইস। তো স্টক প্রাইস বাড়লে কল অপশন এক্সারসাইজ হয়, কলের ভ্যালু পজিটিভ। উল্টা দিকে পুট অপশন আমরা তখন এক্সারসাইজ করি না, তাহলে পুট অপশনের ভ্যালু হবে নেগেটিভ। পুট অপশনের ভ্যালু হবে নেগেটিভ। ঠিক আছে। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে স্ট্রাইক প্রাইস। 2 নাম্বার হচ্ছে স্ট্রাইক প্রাইস। কে 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 যদি ইনক্রিজ করে, কে যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? সাপোজ আমি একটা এক্সাম্পল যদি এখানে দেই, এক্সাম্পলটা হচ্ছে যে মার্কেট প্রাইস সাপোজ হচ্ছে 40 টাকা, আর কে হচ্ছে 45 টাকা। এটা হচ্ছে কে, কে হচ্ছে 45 টাকা। আমি আবার আরেকটা কে লিখলাম যেটা হচ্ছে 50 টাকা। কে তো আমার ইনক্রিজ করাইতে হবে, কে তো ইনক্রিজ করতে বলছে। তো কে আমি সাপোজ আরেকটা কে লিখলাম, সেটা হচ্ছে 50 টাকা। কোন সিচুয়েশনে আমার লাভ হবে? আমি যদি এটাকে কল কল সিকিউরিটি বলি, কল অপশন যদি হয় এটা, তাহলে কল অপশন হইলে, কল অপশন যদি হয়, 40 টাকা হচ্ছে আমার স্টক প্রাইস, সরি মার্কেট প্রাইস। স্টক প্রাইসই আসলে, মার্কেট প্রাইস স্টক প্রাইস যাই বলি না কেন, মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা। হ্যাঁ, কল অপশনের, এটা কল অপশনের ম্যাথ, কল অপশন নিয়ে কথাবার্তা বলতেছি। মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা। আর কে, কে মানে হচ্ছে আমি যদি কল অপশন মার্কেট থেকে না কিনে এই ব্যক্তিটার কাছ থেকে কিনি, তাহলে আমার 45 টাকা যাবে। ঠিক আছে, তাহলে 45 টাকা মার্কেট প্রাইস, তাহলে আমি একটু 40 না, মার্কেট প্রাইসটা আমি বলি 55। তাহলে মার্কেট থেকে কিনলে 55 টাকা, আর যদি আমি ওই ব্যক্তিটার কাছ থেকে কিনি যার সাথে আমি কন্ট্রাক্টে গেছি, তার কাছ থেকে আমি কিনতে পারবো 45 টাকায়। তাহলে আমার কয় টাকা লাভ? 10 টাকা লাভ। ঠিক আছে, 10 টাকা লাভ। তার মানে কে এর মান যদি 45 হয়, তাহলে আমার 10 টাকা লাভ হচ্ছে। কিন্তু কে এর মান যদি 50 হয়, তাহলে কি হবে? মার্কেট প্রাইস 55, আর আমি মার্কেট থেকে কিনলে আমার 55 টাকা যাবে। আমি যদি ওই ব্যক্তিটার কাছ থেকে কিনি, তাহলে আমার 50 টাকা যাবে। তাহলে আমার এখানে লাভ কত হচ্ছে? 5 টাকা লাভ। তাহলে কি হইলো বিষয়টা? মার্কেট কে এর মান বাড়াতে আমার লাভ কিন্তু কমে গেল। যখন কে এর মান 45, তখন আমি প্রফিট বলছি 10 টাকা, মানে এই যে 45 এবং 55 গ্যাপ। যখন কে এর মান 50, তখন আমার প্রফিট কিন্তু কমে গেল। তার মানে কল অপশনের প্রফিট কিন্তু কমে যাচ্ছে যখন কে ইনক্রিজ করতেছে। তো এই বিষয়টার কারণে আমরা বলতে পারতেছি যে কে ইনক্রিজ করলে, কে যদি ইনক্রিজ করে, তাহলে আমার কল অপশনের ভ্যালু কি হয়? কমে যায়, কল নেগেটিভ হয়ে যায়। তাহলে পুট কি হবে? পুট পজিটিভ হবে, পুট পজিটিভ। ঠিক আছে, এই জিনিসটাই এখানে সামারি করে দেওয়া আছে। স্টক প্রাইস যদি, স্ট্রাইক প্রাইস যদি বাড়ে, সেক্ষেত্রে এই যে কল অপশনটা নেগেটিভ সাইনে চলে যাবে এবং পুট অপশনের সাইন হয়ে যাবে পজিটিভ। এই হচ্ছে 2টা ফ্যাক্টর। 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে টাইম টু এক্সপিরেশন। টাইম টু এক্সপিরেশন, এটা সিম্পল, এটা খুব বেশি ঝামেলা নাই। টাইম টু এক্সপিরেশন যদি হয় 3 মাস, 3 মান্থস, তার মানে কি আমার হাতে আরো 3 মাস সময় আছে আমার স্টক প্রায় যে কল বা পুট এক্সারসাইজ করার। ঠিক আছে, কল বা পুট এক্সারসাইজ করার 3 মাস থেকে যদি এটা 6 মান্থস হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সিকিউরিটিসটা, এই সিকিউরিটিসটা নষ্ট হইতে আরো 6 মাস বাকি আছে। তাহলে কোন সিকিউরিটিটার ভ্যালু বেশি হবে? কোন সিকিউরিটির ভ্যালু বেশি হবে? 3 মাস মেয়াদি যে সিকিউরিটি এটা, নাকি 6 মাস মেয়াদি সিকিউরিটি যেটা, সেটা? তো বেশি
হবে, ভ্যালু হবে 6 মান্থ মেয়াদি যে সিকিউরিটিসটা আছে সেটা। কারণ ম্যাচুরিটি বেশি মানে কি, আমার হাতে অনেক অপরচুনিটিস। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি যে কোনো সময় অপশনটা এক্সারসাইজ করতে পারতেছি। ঠিক আছে, সো কম মেয়াদি থেকে বেশি মেয়াদি সিকিউরিটি হচ্ছে ভালো। যার কারণে এই যে টাইম টু এক্সপিরেশন, যখন আমরা বলতেছি টাইম টু এক্সপিরেশন যত বাড়বে তত আমার এটা কল অপশন হোক এবং পুট অপশন হোক, সবগুলাই পজিটিভ হবে। সবগুলাই পজিটিভ হবে, কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। কোয়েশ্চেন মার্ক নিয়ে আলোচনাটা পরে করতেছি। তাহলে সবগুলাই কি হবে? পজিটিভ হবে। টাইম টু এক্সপিরেশন যত বেশি হবে, তাহলে টাইম টু এক্সপিরেশন মানে টাইম যত বাড়বে, টাইম যদি ইনক্রিজ করে, তাহলে কি হবে? কল হোক আর পুট হোক, সেটা নর্মালি প্লাস মানে ভ্যালু বাড়বে। আমার কলের ভ্যালুও বাড়বে, পুটের ভ্যালুও বাড়বে, কারণ টাইম আছে আমার হাতে অনেক। সো কুল পট এত কুল কল অপশন বা পুট অপশন গুলো এত সহজে নষ্ট হয়ে যাচ্ছে না, হাতে টাইম আছে। কিন্তু এমন যদি হয় যে একটা ডিভিডেন্ড চলে আসতে পারে যে কোনো সময়, একটা ডিভিডেন্ড, বড় ডিভিডেন্ড চলে আসবে যে কোনো সময়, ডিভিডেন্ডের পসিবিলিটি আছে, ডিভিডেন্ডের পসিবিলিটি আছে, তাহলে আমার যে ইউরোপিয়ান যে কল বা পুট আছে না, ইউরোপিয়ান যে কল পুট, ইউরোপিয়ান মানে তো হচ্ছে কখন এক্সারসাইজ করা যায়? মেয়াদ শেষে গিয়ে এক্সারসাইজ করতে হয়। ইউরোপিয়ান কল এবং পুট কিন্তু মেয়াদ শেষে গিয়ে এক্সারসাইজ করতে হয়। এমন যদি হয় যে আমার মেয়াদ হচ্ছে 6 মাস, মেয়াদ হচ্ছে আমার যে কল এবং পুট এটার মেয়াদ হচ্ছে 6 মাস, তো 6 মাসের মধ্যে সাপোজ আমি বললাম যে 5 নাম্বার মাসে একটা ডিভিডেন্ডের পসিবিলিটি আছে। তো ডিভিডেন্ড যখন দিবে তখন কিন্তু স্টক প্রাইস কমে যায়। ডিভিডেন্ডের পসিবিলিটি থাকলে ডিভিডেন্ড দিলে প্রাইস কিন্তু কমে যায়, প্রাইস কিন্তু কমে যায়। সো প্রাইস কমে গেলে কিন্তু আবার এখানে কল অপশন লেস ভ্যালুয়েবল হয়ে পড়ে। প্রাইস কমে গেলে কল অপশন কিন্তু লেস ভ্যালুয়েবল হয়ে পড়ে। তো তখন কিন্তু আবার এখানে এই যে প্লাস সাইনটা আমরা বলতেছি যে সবগুলোর জন্য প্লাস, তখন কিন্তু এটা মাইনাস হয়ে যায়। তো টাইম বাড়লে ভালো, কিন্তু এমন যদি হয় যে টাইম আমি যতটুকু বাড়াইলাম, 3 মাস থেকে যে আমি 6 মাসে গেলাম না, ওই যে 3 মাস এক্সট্রা যে 3 মাস আমি ইনক্রিজ করলাম, ওই 3 মাসের মধ্যে একটা ডিভিডেন্ডের পসিবিলিটি আছে, তাহলে কিন্তু আবার আমার জিনিসটা আমার জন্য লস হয়ে যায়। তখন আমি কি বলবো? তখন বলবো যে আমার 3 মাস মেয়াদি যে কল অপশনটা আছে বা পুট অপশনটা আছে, আমার জন্য সেটাই ভালো। কারণ 3 মাসের মধ্যে তো কোনো ডিভিডেন্ডের পসিবিলিটি নাই। 3 মাসের মধ্যে কোনো ডিভিডেন্ডের পসিবিলিটি তো নাই। So, তখন হচ্ছে আমার কল পুটটাই ভালো। কিন্তু যখন আমি 3 মাস থেকে 6 মাস মেয়াদি কল অপশন, আমার আমার কল বা পুট অপশনের মেয়াদটা যখন 3 মাস থেকে 6 মাসে যাচ্ছে, তখন ডিভিডেন্ডের পসিবিলিটি থাকলে ভালো না, ডিভিডেন্ডের পসিবিলিটি না থাকলে ভালো। এই জন্যই হচ্ছে এখানে কোয়েশ্চেন মার্ক গুলা দেওয়া। এই জিনিসগুলো আসলে খুবই সুন্দরভাবে গুছায় লেখা আছে। আমি জাস্ট একটু মানে আহ, একদম যেভাবে একদম ভাবে বলতেছি আর কি, ইনফর্মাল ভাবে বলতেছি। তো জাস্ট আমার কথাগুলো শুনে কেউ যদি বুঝে তো বুঝলো, বা একটু ধারণা পাইলে পাইলো, এরপরে জাস্ট এই এই যে জায়গাগুলো একটু পরে নিলে একদম সলিড ভাবে বোঝা যাবে টাইম টু এক্সপিরেশন। এরপরে সো এটা ইউরোপিয়ানের ক্ষেত্রে শুধু বললাম, যে ইউরোপিয়ান তো আমি ডিভিডেন্ড যখন দিচ্ছে তখন কিন্তু আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি না। So, যার কারণে ইউরোপিয়ানের প্রাইসটাই এখানে কোয়েশ্চেন মার্কস হয়ে যাচ্ছে। কিন্তু আমেরিকান তো হচ্ছে আমার যে কোনো সময় এক্সারসাইজ করা যায়। তো আমি যখন দেখতেছি যে 5 নাম্বার মাসে ডিভিডেন্ড দিবে, আমি কি করলাম? ওই ডিভিডেন্ডের আগে এটা সেটেল করে দিলাম। তো আমেরিকান কল পুটে আবার প্লাস, দুইটাই প্লাসই থাকবে। তো ডিভিডেন্ড দিলে যা, না দিলেও তা। So, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ইউরোপিয়ান তো হচ্ছে আমি বাধা হয়ে গেছি, আমি হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমি 6 মাস শেষে গিয়ে আমাকে সেল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এর আগে তো আমি এক্সারসাইজ করতে পারি না। এরপরে আসতেছে ভলেটালিটি। ভলেটালিটিটা খুবই সিম্পল, এটা একদম সময় লাগবে না। ভলেটালিটি, ভলেটালিটি হচ্ছে যত বাড়বে তত ভালো। ভলেটালিটি ইনক্রিজ করলে সবার জন্য ভালো, প্লাস, সবার জন্য প্লাস। কেন সবার জন্য প্লাস?
কারণ আমাদের গ্রাফটা যদি চিন্তা করি, এই যে গ্রাফটা একটা অলরেডি কলের একটা গ্রাফ আঁকা আছে, এটা হচ্ছে কলের গ্রাফ। এরকম যদি হয় যে মার্কেটের প্রাইস অনেক উঠানামা করতেছে, মার্কেটের প্রাইস অনেক উঠানামা করে, তো মার্কেটের প্রাইস অনেক উঠানামা করলে মার্কেট প্রাইস সাপোজ বাড়লো, বাড়লে কি হবে? লাভ হবে। আর প্রাইস যদি অনেক কমলে কিন্তু লস কিন্তু লিমিটেড, লস কিন্তু লিমিটেড। সো উঠানামা করলেই তো ভালো, কারণ উঠানামা যদি করে তাহলে তো হচ্ছে প্রাইস বাড়ার সম্ভাবনা থাকতেছে, আর প্রাইস বাড়লে হচ্ছে আমার লাভ হচ্ছে। কিন্তু প্রাইস কমলে আমার সমস্যা নাই, প্রাইস কমলে তো আমার লস রেস্ট্রিক্টেড। সেম ভাবে আমি যদি পুট অপশনের গ্রাফটাও আঁকি, পুট অপশনের ক্ষেত্রেও কিন্তু সেম। পুট অপশনের ক্ষেত্রে আমার গ্রাফটা কিরকম? গ্রাফটা হচ্ছে কই, এই এরকম গ্রাফটা। তার মানে কি, আমার লস হচ্ছে এগেইন রেস্ট্রিক্টেড, মার্কেট প্রাইস যদি বাড়ে আমার লস কিন্তু রেস্ট্রিক্টেড, মার্কেট প্রাইস কমলে আমার লাভ হবে অনেক। তার মানে কি, এখানে উঠানামা থাকলে ভালো, উঠানামা থাকলে মার্কেট প্রাইসটা এদিকে বাড়ার সম্ভাবনা আছে, বাড়লে আমার লাভ হবে অনেক। আর এদিকে মার্কেট প্রাইসটা কমার সম্ভাবনা থাকতেছে, তখন আমার লাভ হবে অনেক। এমন যদি হয় মার্কেটের প্রাইস নড়ে চড়ে না, মার্কেটের প্রাইস নড়ে না, তখন কিন্তু মার্কেট প্রাইস এখানেই থাকবে বা যে কোনো এক জায়গাতেই আছে, তখন কিন্তু আমার লাভের কোনো পসিবিলিটি নেই। আর মার্কেট প্রাইস যদি এই জায়গাতে সারা জীবন থাকে, এই জায়গাটাতে, তখন কিন্তু আমার সারাক্ষণই আমার লস নিয়ে বসে থাকতে হচ্ছে, তখন কিন্তু আমার এদিকে আর আসতেছে না। তো ভলিটালিটি যত ভলিটালিটি যত বেশি হবে, তত আমার মানে 50% সম্ভাবনা হইলেও আছে যে মার্কেট প্রাইসটা বাড়বে কোনো এক সময়, মার্কেট প্রাইস বাড়লে আমার লাভ হবে। আবার এই গ্রাফে আমি বলতে পারি যে মার্কেট প্রাইস যদি ভলাটিলিটি বেশি থাকে, মার্কেট প্রাইস বাড়ার সম্ভাবনাও 50%, কমার সম্ভাবনাও কিন্তু 50%। তো যে কোনো সময় যদি মার্কেট প্রাইস কমে আমার লাভ হবে। এজন্যই ভলাটিলিটি যত বেশি হবে অপশনের জন্য, অপশন হোল্ডারদের জন্য সেটা ভালো। নর্মালি আমরা জানি যে রিস্ক ভালো না, ভলাটিলিটি ভালো না, কিন্তু অপশন হোল্ডারদের জন্য ভলাটিলিটিটাই তাদের জন্য বেনিফিশিয়াল, সবগুলা প্লাস। এরপরে আসতেছে রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট, সো রিস্ক ফ্রি রেটে বলতেছে যে আমরা যে নর্মালি জানি যে আরএফ যদি বাড়ে, আরএফ যদি বাড়ে বা ইন্টারেস্ট রেট যদি ইনক্রিজ করে, তাহলে কি হয়? তাহলে আমরা জানি সব অ্যাসেটের ভ্যালু কমে যায়, সব অ্যাসেটের ভ্যালু ভ্যালু কিন্তু ডিক্রিজ করে, এটা তো আমরা জানি। যে কোনো ইন্টারেস্ট রেট যখন বাড়ে, ইন্টারেস্ট রেট বাড়লে কিন্তু আমার অ্যাসেটের ভ্যালু কিন্তু কমে যায়, অ্যাসেটের ভ্যালু কমে যায় বা ডিক্রিজ করে, অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ করে। অ্যাসেটের ভ্যালু যদি ডিক্রিজ করে, সেক্ষেত্রে আমরা কোন অপশনটাকে ভালো বলবো? অ্যাসেটের ভ্যালু যদি ডিক্রিজ করে, মানে শেয়ার প্রাইস যদি ডিক্রিজ করে, তাহলে কিন্তু আমাদের পুট অপশন ভালো, আমরা জানি অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ করলে পুট অপশন, পুট অপশন হোল্ডার মানে পুট অপশন যার কাছে আছে তার লাভ হয়, পুট অপশন হোল্ডারের, পুট অপশন হোল্ডার গেইন করে। ঠিক আছে, কারণ মার্কেট প্রাইস কমে গেল, সে হচ্ছে মার্কেটে বিক্রি করলো না, বিক্রি না করে ওই যে যার কাছ থেকে সে পুট অপশনটা কিনছে তার কাছে বিক্রি করলো, তাহলে সে বেশি পাচ্ছে, বেশি টাকা পাচ্ছে। সো পুট অপশন হোল্ডারের গেইন হয়। তার মানে কি, পুট অপশনে প্লাস থাকা উচিত, পুট অপশনে প্লাস থাকা উচিত, কিন্তু এই যে পুট অপশনে কিন্তু প্লাস নাই, ইউরোপিয়ান পুট অপশনে কিন্তু প্লাস নাই, পুট অপশনে কি আছে? মাইনাস। কারণ কি? কারণ হচ্ছে আরএফ যদি ইনক্রিজ করে সব অ্যাসেটের ভ্যালু তো ডিক্রিজ করে, তখন পুট অপশন হোল্ডারের গেইন হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের একটা অ্যাজাম্পশন আছে, এই যে পুরা এই ফ্যাক্টর গুলো যখন আমরা আলোচনা করি, তখন এখানে একটা শুরুর দিকে একটা অ্যাজাম্পশন আছে যে এই যে সামারি অফ দি ইফেক্ট অন দি প্রাইস অফ এ স্টক অপশন অফ ইনক্রিজিং ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ইনক্রিজ করবে
ওয়াইল কিপিং অল আদার ফিক্সড, বাকি সবকিছু ফিক্স থাকবে। তার মানে কি এখানে, তাহলে আমার এই লেখাটা আবার নতুন করে লিখতে হবে। এখানে যে আমি কথাটা বলছি যে আরএফ যদি ইনক্রিজ করে, অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ করে। অ্যাসেটের ভ্যালু কিন্তু ডিক্রিজ করানো যাবে না, কারণ এখানে তো বলে নিছে যে একটা ভ্যালু ইনক্রিজ, একটা একটা ফ্যাক্টর ইনক্রিজ করবে, বাকি সবকে ফিক্সড করে নিতে হবে, ফিক্সড ধরে নিতে হবে। তাহলে আমার সেকেন্ড ইয়া হবে, আমার মেইন লাইন হবে এটা, যে আরএফ যদি ইনক্রিজ করে এন্ড শেয়ার প্রাইস বা অ্যাসেটের ভ্যালু যদি ফিক্স থাকে, এন্ড অ্যাসেটের ভ্যালু অ্যাসেটের ভ্যালু যদি ফিক্সড থাকে, এর মানে হচ্ছে এই যে যে অ্যাসেটটার ভ্যালু ফিক্স থাকলো, ইন্টারেস্ট রেট বাড়লো, মার্কেটের সব অ্যাসেটের ভ্যালু কমে গেল, কিন্তু এমন একটা অ্যাসেট আছে যেটার ভ্যালু কমলো না। তার মানে কি এই অ্যাসেটটা অনেক ভালো একটা অ্যাসেট, এই অ্যাসেটটার ফিউচার গ্রোথ পটেনশিয়ালিটি ভালো, সেই ইন্টারেস্ট রেটের যে রিস্ক সেটাকে সে অ্যাবজর্ভ করতে পারতেছে। ঠিক আছে, নর্মালি ইন্টারেস্ট রেট বাড়লে সব অ্যাসেটের ভ্যালু তো ডিক্রিজ করে, কিন্তু একটা অ্যাসেট আছে যেটার ভ্যালু কি করলো না, ডিক্রিজ করলো না, বরং ফিক্স থাকলো। তার মানে কি এই অ্যাসেটটা অনেক ভালো একটা অ্যাসেট, এবং এটার ফিউচার কি হবে, এটার প্রাইস ফিউচারে অনেক বাড়বে। কারণ ইন্টারেস্ট রেটের ধাক্কায় যে সামলায় ফেলছে, সে তো আর কোনো ধাক্কা ফেস করবে না, তো অটোমেটিক্যালি তার প্রাইস কিন্তু বাড়বে। যেহেতু এটা ভালো অ্যাসেট, সেটার প্রাইস তো অবশ্যই বাড়বে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার কল অপশনটা এখানে ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে। আর এটার প্রাইস যদি ফিউচারে বাড়ে, তখন কিন্তু আমার আমার জন্য আবার কল অপশন ভালো। তো আলটিমেট লাইন হচ্ছে এটা, যে কল অপশনের ভ্যালুটা পজিটিভ হবে। যার কারণে এখানে এই যে কল অপশনের সোজা পজিটিভ দেওয়া, আর পুট অপশনেরটা নেগেটিভ দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে রিস্ক ফ্রি রেটের ঝামেলাটা। এরপরে আসতেছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডিভিডেন্ড হচ্ছে 6 নম্বর। সো ডিভিডেন্ড যদি দেওয়া হয়, এটা তো অলরেডি পড়ে ফেলছি। ডিভিডেন্ড যদি দেওয়া হয়, তাহলে মার্কেট প্রাইস আমরা জানি কমে যায়, মার্কেট প্রাইস কমে গেলে তো কল অপশন ভালো, সরি মানে কল অপশন খারাপ। ডিভিডেন্ড দিলে তো স্টকের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তো স্টকের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়লে তো কল অপশন হোল্ডারের জন্য লস। কারণ কল প্রাইস যত বাড়বে, স্টক প্রাইস যত বাড়বে, কল অপশনের তত ভালো। কিন্তু যেহেতু ডিভিডেন্ডের কারণে স্টক প্রাইস কমে যায়, স্টকের উপর একটা স্টক প্রাইসে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে, সো কল অপশন হোল্ডারের জন্য এটা নেগেটিভ, এবং পুট অপশন হোল্ডারের জন্য অবশ্যই উল্টাটা হবে, সেটা হবে ভালো। কারণ মার্কেট প্রাইস যত কমবে, পুট অপশনের জন্য তত 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 লাভ। তো পুট অপশন হোল্ডারের জন্য এই সাইনটা পজিটিভ হবে। তো এই হচ্ছে 6টা ফ্যাক্টর। এখানে এখন আগে এই জিনিসগুলো একটু গ্রাফ দিয়েও দেখানো যায়, যে 6টা ফ্যাক্টরি পুরোটা গ্রাফ দিয়ে দেখানো যায়। যেমন আমরা প্রথমে দেখছি যে স্টক প্রাইস যদি বাড়ে, তাহলে কল অপশন হোল্ডারের লাভ হয়, পজিটিভ সাইন আমরা বলছিলাম। এই যে গ্রাফ দিয়ে এটা বুঝাইলো যে মার্কেট প্রাইস যত বাড়তেছে, কল অপশন, এটাতে কিন্তু কল অপশন, কল অপশনের প্রাইস তত বাড়তেছে। মার্কেট প্রাইস যত কমতেছে, এখানে কল পুট অপশনের প্রাইস তত বাড়তেছে। ঠিক আছে, তো পরের যে জিনিসগুলো আলোচনা করছি, ওই জিনিসগুলোকে জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন আমরা যদি আরেকটা দেখি স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইসে কি বলছিল, স্ট্রাইক প্রাইসে যদি যদি স্ট্রাইক প্রাইস যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু কল অপশন হোল্ডারের জন্য লস। ঠিক আছে, এই যে 100 থেকে যখন 110-এ আসতেছে, তখন কিন্তু স্টক হোল্ডারের জন্য, কল অপশন হোল্ডারের জন্য কিন্তু এটা লস হচ্ছে। মার্কেট প্রাইস যত, স্ট্রাইক প্রাইস যত কম থাকতেছে, তত কল অপশন হোল্ডারের জন্য ভালো। পুট অপশনের ক্ষেত্রে উল্টাটা, পুট অপশনের ক্ষেত্রে হচ্ছে এটা ঠিক উল্টাটা, যে স্ট্রাইক প্রাইস যত স্ট্রাইক প্রাইস যত বাড়বে তত ভালো, স্ট্রাইক প্রাইস যত কমবে, পুট অপশনের জন্য তত খারাপ। এরপরে আমরা ভলিটালিটিতে দেখছি, এটা কি ভলিটালিটি নাকি টাইম টু এক্সপিরেশন, ম্যাচুরিটি। তো ম্যাচুরিটিতে আমরা বলছি যে ম্যাচুরিটি যত বাড়বে, তত কল অপশনের জন্য ভালো, পুট অপশনের জন্য ভালো। ওই যে সবগুলা প্লাস প্লাস সাইন, মানে দুইটা প্লাস আর দুইটা কোয়েশ্চেন মার্ক দেওয়া, তো কোয়েশ্চেন মার্কটাকে এখানে আর অ্যাড্রেস করে নাই, ধরে নিছে যে নর্মাল, যে নর্মালি যেটা হয় আর কি, টাইম টু এক্সপিরেশন বাড়লে সেটা হচ্ছে আমার কল অপশনের প্রাইসও বাড়বে, পুট অপশনের প্রাইসও বাড়বে। এরপরে
ভলেটালিটি আমরা বলছি যে ভলেটালিটি যত বাড়বে কল অপশন হোল্ডারের জন্য বেনিফিট হওয়ার সম্ভাবনা বেশি, পুট অপশনের জন্য বেনিফিট হওয়ার সম্ভাবনা বেশি। লাস্টে বলছে যে রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেটে বলছে যে রিস্ক ফ্রি রেট যদি বাড়ে সেটা হচ্ছে কল অপশন হোল্ডারের জন্য ভালো এবং পুট অপশন হোল্ডারের জন্য খারাপ। ইন্টারেস্ট রেট আর কি, ইন্টারেস্ট রেট বাড়লে কল অপশন হোল্ডারের জন্য ভালো, পুট অপশন হোল্ডারের জন্য খারাপ। তো এই জিনিসগুলো পুরাটাকে আসলে গ্রাফিক্যালি দেখাইছে। ঠিক আছে, তাহলে বাকি থাকলো শুধুমাত্র ওই যে আপার বাউন্ড লোয়ার বাউন্ডের জায়গাটা, আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড। আর হচ্ছে যে পুট কল প্যারিটির যে ফর্মুলাটা, আমি তো এটা দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম, এই পুট কল প্যারিটির ফর্মুলাটা কিভাবে আসছে সেটা, পুট কল প্যারিটির ফর্মুলাটা আসলে কিভাবে আসছে সেটা এখানে দুইটা পোর্টফোলিওকে আহ ধরে দুইটা পোর্টফোলিও বানাইয়া এটা প্রমাণ করে দেখানো হয়। এইটা সেকেন্ড পার্টের জন্য রেখে দিই। লোয়ার বাউন্ড আপার বাউন্ড এই জিনিসগুলা এবং পুট কল প্যারিটির যে সম্পর্কটা সেটা কিভাবে ক্রিয়েট হয় এই জিনিসটা বাকি আছে।